আপনার কি এটা মনে হয় কিনা, যদি আপনার কথার সূত্র ধরেই বলছি, যে সার্জিও গড় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনটাকে কিছুটা শেষ করবার জন্য কি কোনো আসছে কিনা, আপনার কি মনে হয়? আমার সেটাই বলছিলাম যে এটা এখনো ক্লিয়ার না, বাট উনি যখন ভারতীয় বাংলাদেশে নিয়োজিত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে দেখা করেন, কোন এখতিয়ার বলে করেন, তাহলে সেখানে একটা কথা আছে। আর ত্রিবেণী যদি সত্যি এখন ইন্ডিয়ায় যায় না আবার, তাহলে এটা কোনো বার্তা নিয়ে গেছেন কিনা, এটা এটা তো একটু মাথায় আসেই, মানুষের স্বাভাবিকভাবে আসা। এবং বাংলাদেশেও দীর্ঘদিন থেকে একটা প্রচলন হচ্ছে। শেখ হাসিনা যখন বললেন যে ডিসেম্বরে আসবেন, মানে কোন ক্ষমতা বলে উনি বলেন যে বাংলাদেশে চলে আসবেন, যেখানে বাংলাদেশে তার আসাটা মোটেও নিরাপদ না, ওনার জীবননাশের আশঙ্কা আছে। তারপরে ওনার উপর এক ধরনের রায় আছে, যে ফাঁসির রায় আছে। এই অবস্থায়ও তিনি যখন আসবেন বলেন, তাহলে এখানে বিদেশিদের হাত আছে কিনা, আর বিদেশিদের যদি হাত থাকে, যারা পেছনে নেপথ্যে কলকাঠি নাড়েন, তাহলে সেই জায়গায় তিনটা দেশের নাম আসে, একটা ভারত, একটা আমেরিকা, আর একটা চীন। সেই কারণেই, যেহেতু আমেরিকা বাংলাদেশের উপর এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে, ইভেন ভারতের থেকে, ভারত আগে যেরকম প্রভাব বিস্তার করতো বাংলাদেশের রাজনীতিতে, তার থেকে শতগুণ বলতে হবে। কারণ একের পর এক আমেরিকান কর্মকর্তারা আসতেছেন, যাচ্ছেন। আমেরিকার সাথে যে একটা গোলামি চুক্তি হলো, সেটা নিয়ে ভালো কথা হচ্ছে। সো আমেরিকার এক ধরনের কলোনি হয় নাই, কিন্তু কলোনির মতো আচরণ করছে আমাদের সঙ্গে তারা। এবং তাদের তাদের বিভিন্ন শর্তাবলী, যে সমস্ত কথাবার্তা যেভাবে বলে, তো তাতে করে মনে হচ্ছে যে আমেরিকার এখানে হাত থাকতে পারে। আমেরিকায় তার যে স্বার্থে বাংলাদেশের সাথে চুক্তি করেছিল, যে সেই স্বার্থ নির্বিঘ্ন হওয়ার জন্য হয়তো আওয়ামী লীগের সঙ্গে তারাও কথা বলতে পারে। কারণ শুধুমাত্র আমি একটা চুক্তি করে গেলাম, আমি একটু আমার ব্যবসায়িক বিনিয়োগ নানা কথা চিন্তা করলাম, কিন্তু আমি চিন্তা করলাম এমন একটা দেশকে নিয়ে আমি চিন্তা করছি, সেখানে আনরেস্ট রয়ে গেল, তো তাহলে তো আমার স্বার্থটা উদ্ধার হলো না। সো এখানে হয়তো বাংলাদেশে পরবর্তী আনরেস্ট কিভাবে কমানো যায়, এখানে কিভাবে হয়তো এটা কি বলে ইনক্লুসিভ একটা পরিবেশ, রাজনীতির একটা পরিবেশ তৈরি করা যায়, সেটাও তাদের মাথায় থাকতে পারে। সে বার্তাও দিচ্ছেন কিনা আপনি মানে চিন্তা করছেন। কিন্তু যিনি এসে তিনি বললেন যে নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে বলে তিনি বলেছেন। আবার তিনি বলেছেন এখানে বিনিয়োগ পরিবেশ তৈরি করবার জন্য, এবং সেই সাথে একটা বিনিয়োগের ব্যবসায়ীদের একটা ৪৫ জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসবেন। তাহলে এই কথাগুলো বিনিয়োগের এগুলি তো আমার মনে হয় যে রেগুলার একটা বিষয়। বিনিয়োগের জন্য টিম আসে, আমরা ওখানে যাই ইত্যাদি। ওই তিনি যেটা বলেছেন, সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন, এটাও আমি মনে করি যে এটাও স্বাভাবিক একটা ব্যাপার। সব নতুন সরকার যখন আসে, তো মার্কিন যুক্তরাষ্ট্র কেন, সব দেশই সবাই বলে যে হ্যাঁ, এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। ইলেকটেড গভর্নমেন্টের প্রতি সমর্থন না জানিয়ে আর তো কোনো অপশন নাই। ইম্পর্টেন্ট হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে কিনা, এটা ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদি আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানকে ইন্ডিয়া সফরের দাওয়াত দিয়েছেন, একটা ব্রিক্সের পাশ, মানে বাংলাদেশ হচ্ছে ওনাকে দাওয়াত টাওয়াত দিয়েছে। উনি উনি একটা কোন একটা ফোরামের প্রেসিডেন্ট তারেক রহমান, ওইটাই বিমস্টেকের চিফ হিসেবে তাকে দাওয়াত দিয়েছে, নট প্রাইম মিনিস্টার হিসেবে। এই 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 ইনভাইটেশন তারেক রহমান রাখবেন কি রাখবেন না, এটা কিন্তু এখন একটা আলোচিত বিষয়। সেই ক্ষেত্রে এই সার্জিও গড়ের এই ভিজিটের মধ্যে এটা নিয়েও কোনো কথাবার্তা হয়েছে কিনা, কারণ যদি না যান, গেলে একরকম, না গেলে আর একরকম, মানে দুটোই খুব আলোচিত বিষয় হবে। আমার মনে হয় না সার্জিও গোরের সাথে এই ব্রিক্সের অনুষ্ঠানে যাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে বা থাকতে পারে। কারণ ওইটা একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, এবং ব্রিক্সের সাথে ইউএস এর কোনো যোগাযোগ নাই, বরং ওরা ব্রিক্সের উল্টো দিকে আছে। তো তাদের কোনো মাথা ব্যথা না, ব্রিক্স ইস্যু না, ওইটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তারেক রহমান প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না, এটা বাংলাদেশের অবশ্যই সিদ্ধান্ত। কারণ ওই অনুষ্ঠানে তারেক রহমান যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বাংলাদেশের প্রতিনিধি যে কেউ যেতে পারে তার পরিবর্তে। বাট ইনভাইটেশনটা তো সরাসরি প্রাইম মিনিস্টার তারেক রহমান দেয়, অনেক সময় রাষ্ট্র তাদেরকে বলে যে আমাদের প্রধান ব্যক্তি এই মুহূর্তে এই কারণে যেতে পারবেন না, তার পরিবর্তে নতুন কোনো আগ্রহ আসলে বাংলাদেশের জন্য আছে কিনা, আপনার কি মনে হয়? ওনার ভিজিটটা তো সরকারি তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা একটা ইন্ট্রোডাকশন, যেহেতু উনি এখানে আছেন এবং সাউথ এশিয়া রিজনের এবং এই দায়িত্ব
আছেন তিনি বাংলাদেশি, তার কাউন্টার পার্ট অন্যান্যদের সাথে দেখা করে গেলেন এবং সর্বোচ্চ পর্যায়ে দেখা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে স্বয়ং। তো এটাকে প্রাধান্য দিচ্ছে সরকার, এবং আপনারা যেটা বলছেন কূটনীতিক এবং রাজনৈতিক কিছু দৃশ্যবলী তো ছিলই, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে জানানো, এবং সেটা আমার বাংলাদেশের তরফ থেকেও সেরকম একটা কথা হয়েছে, এবং তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেছেন। বিশেষ করে আলোচনা হচ্ছে উনি আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে দেখা করেছেন বলে শোনা যাচ্ছে। এটা আমি বাংলাদেশি মিডিয়া এটা খুব কনক্রিট কেউ কোনো রেজাল্ট দিতে পারছে না, বাট বলছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে উনি সাবের হোসেন সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করেছেন, এবং উনি বাংলাদেশিদের তরফ থেকে তাকে যে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই নৈশভোজে অংশ নেন নাই। উনি আবার বাংলাদেশের ফরেন মিনিস্টারের সাথে দেখা করার আগে ভারতীয় হাই কমিশনার যিনি এখানে আছেন ত্রিবেদী, ওনার সঙ্গে দেখা করেছেন। ত্রিবেদী আবার শুনতে পাচ্ছি, এটা আমি কনফার্ম হয়নি এখনো, আবার নাকি দিল্লিতে যাচ্ছেন। সো এবং এর মধ্যে উনি যখন এসছেন বাংলাদেশে, তখন আবার ভারতের সংসদীয় কমিটি, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। সেখানে শেখ হাসিনা রাজনীতি করা না করা নিয়ে এক ধরনের হালকা নিষেধাজ্ঞা টাইপ কথাবার্তা শোনা যাচ্ছে, যদিও এর পুরোটা রিপোর্ট যদি পড়েন সেরকম কোনো নিষেধাজ্ঞা আসলে নাই। শেখ হাসিনা তার মতো করেই কথা বলছেন। আর উনি যে বিদেশে বসে রাজনীতি বলতে যেটা বোঝায়, সেই অর্থে তো উনি মানে না মুক্ত হয়ে কোনো দিচ্ছেন না, উনি সিকিউরিটি আছেন। ওনাকে আজকেও দেখলাম সর্বোচ্চ পর্যায়ে সিকিউরিটি তাকে দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, এবং এরকম বলে যে অন্য কোনো নেতা কখনো এরকম পান নাই। আবার আজকে আরেকটা খবর দেখলাম যে সেখানে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট যারা আছেন তাদের একটা ক্লাব আছে, খুব বিখ্যাত ক্লাব এখানে, পুরো ফরেন করেসপন্ডেন্ট ক্লাবটা ওইখানে। সেই ক্লাবে উনি 5 তারিখ বক্তৃতা দেবেন, বাংলাদেশে ফেরার যে কথা উনি এর মধ্যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে। তার আগে এই বৈঠকে উনি অংশ নেওয়া, উনি ভার্চুয়ালি অংশ নেবেন। সো ভার্চুয়ালি তার অংশ নেওয়া, এখানে কি এফিআর হবেন কিনা আমি জানি না, মানে ফেস দেখাবেন কিনা জানি না। এই পর্যন্ত উনি যতগুলো বৈঠকে এই ধরনের করেছেন সেখানে ফেস দেখান নাই। সো আমি জানি না, যদি ফেস দেখান, যদি এদের সাথে সরাসরি কথা বলেন, তাহলে সেটা আরেকটা অধ্যায় হবে যে ওইখানে নানাজন অংশ নেবে, বেশিরভাগই বাংলাদেশি এক্সপার্টরাই অংশ নেবে, এবং সাকিব আল হাসানও সেখানে অংশ নেবেন বলে প্রচারিত হচ্ছে। এখন জানি না 5 তারিখে কি হয়। তো সার্বিকভাবে ওনার আসার যে ঘোষণা, এটাকে অনেকে আবার এটা লিঙ্ক আপ করছে সার্জিকরের সাথে। হ্যাঁ, যে ওই এই শেখ হাসিনার আসার ঘোষণা, উনি আসলেন, উনি কি রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করছেন, যখন সেখানে কি আওয়ামী লীগের সঙ্গে একটা নেগোসিয়েশনের সম্ভাবনা আছে কিনা, স্পেকুলেশন সবগুলো। সেটা আওয়ামী লীগের তরফ থেকেও এটা কোনো ক্লিয়ার না, কোনো বক্তব্য ওইভাবে আসে নেই, সরকারি তরফ থেকেও আসে নাই, সো এবং আমেরিকান তরফ থেকেও আসে নাই। সো আসলে কি হচ্ছে, একটা ধূম্রজাল আছে এখানে, কিন্তু কোনটা কতটুকু কিভাবে আগাবে সেটা এখনো ক্লিয়ার না। মুখ আমাদের প্রতিনিধিত্ব করবেন, সেটা স্বীকৃত পদ্ধতি, সেটা হতেই পারে। আরেকটা জিনিস যেটা জয়নুল আপনি বললেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা টানাপোড়েন যে কথা বললেন আপনি, আমার তো মনে হয় না যে টানাপোড়েনটা চলছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে তো সম্পর্ক অনেক উন্নয়ন হয়েছে, এবং ইন্ডিয়ান হাই কমিশনার যিনি ত্রিবেদী, উনি বাংলাদেশে আসার পরে তো ওই যে ভিসার যে অচল অবস্থা একটা ছিল সেটা তো ওপেন হচ্ছে, এবং সম্পর্ক তো এখন অনেক ভালো। আমি মনে করি না যে অচল অবস্থা সম্পর্কের মধ্যে কোনো এখন ওই আগের মতো অতখানি অচল অবস্থা আছে। পুশিন টু ভারতের সীমানাগুলোতে পুশিনের বিষয় নিয়ে হয়তো একটু টানাপোড়েন চলছিল, সেই বিষয়টা গণমাধ্যমে এসেছিল। সেক্ষেত্রে হয়তো এখন হয়তো দীনেশ ত্রিবেদী সামনের দিকে কি করছেন বা সেটা আমরা হয়তো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এটা নতুন প্রশ্ন, যে নতুন প্রশ্ন হচ্ছে আজকে সম্প্রতি রাজধানীর মতিঝিল থেকে টাইমার যুক্ত পাইপ বোমা ও আশুলিয়া থেকে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি উদ্ধারের পর দেশ জুড়ে পুলিশের যানবাহন ও স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং দেশ জুড়ে সতর্ক বাণীও দিয়েছে, এরকম একটি খবর আজকে দেখলাম। আপনার কি মনে হয় আসলে পুলিশ তো এই ধরনের যখন এরকম কোনো সিরিয়াস কোনো এক্সপ্লোসিভের যখন কোনো সন্ধান পাওয়া যায়, এবং বিশেষ করে সেগুলি যদি স্পর্শকাতর এলাকাতে থাকে, যেমন মেট্রো রেলের স্টেশনের আশেপাশে বা সেন্সিটিভ এরিয়াতে যদি থাকে, তখন তো একটু স্বাভাবিক পুলিশের মধ্যে একটা পুলিশের ভিতরে তো একটা অ্যালার্টনেস তো স্বাভাবিকভাবে আসে, এবং কর্তৃপক্ষের দিক থেকেও সেই ধরনের একটা অর্ডার আছে, সেটাই আসছে।
পরিস্থিতিটা তো একটু সেন্সিটিভ আছেই আসলে। এই যেমন আনিস একটু আগে বলছিলেন শেখ হাসিনা কি বলে ডিসেম্বরের দেশে ফিরবেন এরকম একটা ঘোষণা দেওয়ার পরে আসলে যদিও বিষয়টা মানে সম্ভব বলে মনে হয় না, অসম্ভব বলে মনে হয়, তারপরে বিষয়টা নিয়ে কিন্তু একটা নাড়া পড়েছে আর কি। এবং বিভিন্ন মহলে বিভিন্ন পর্যায়ে কিছুটা, এবং ওই ঘোষণার সাথে আবার এই এক্সপ্লোসিভ পাওয়ার বিষয়টা যদি আপনি অ্যাড করে দেখেন তাহলে তো কিছুটা চিন্তা বা কিছুটা সতর্কতার দরকারও আছে। সেই হিসাবে পুলিশকে অ্যালার্ট করা হয়েছে। পাশাপাশি অন্যান্য বিভিন্ন পদক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এটা স্বাভাবিক, এরকম হলে তো এরকম ব্যবস্থা নেওয়াই হবে। সেক্ষেত্রে আবার অনেকে বলছে যে আগস্ট মাস যেহেতু শুরু, আগস্টকে কেন্দ্র করে রাইট, কোনো ধরনের হামলা টামলা হবে কিনা এরকম কোন বিষয় নিয়ে এটাও একটা বিষয়। আগস্ট মাসের তো দুইটা ইস্যু মানে আওয়ামী লীগের জন্য। একটা হলো যে 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতন, আর একটি হচ্ছে যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বা সেই সাথে 21 আগস্ট গ্র্যান্ড হামলার বিষয়, গ্র্যান্ড হামলা আছে, এই সমস্ত বিষয় কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আবার তাদের কর্মীরা দেখলাম ঝটিকা মিছিল বের করে। তো সেটাও সেরকমও কোনো সম্ভাবনা বা আশঙ্কা থেকে পুলিশ একটু অতিরিক্ত সতর্ক থাকবে, এটাও স্বাভাবিক। আমরা একটু যেতে চাই আনিস আলমগীর কাছে। আনিস আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন আজকে যে তিনি আজকে সারদা পুলিশ স্টেশনে পুলিশ একাডেমিতে গিয়েছেন, সেখানে বিশেষ পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিক বলেছেন আগস্ট মাসে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম দেখা যাচ্ছে, এই জন্য সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছে। তার বক্তব্যটাকে আপনি কি বিশ্লেষণ করবেন? এখানে বিশ্লেষণের কি আছে, উনি তো আওয়ামী লীগ তো এমনি কার্যক্রম করতে পারছে না, তো যেখানে পারছে না সেখানে অগাস্ট মাসে তো আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়ে বিশেষ করে ওরা শোকের মাস হিসাবে পালন করে। আর এখন নতুন করে যোগ হয়েছে 5 আগস্ট। তো সবগুলো নিয়ে যদি আওয়ামী লীগ তো রাস্তায় বেরোতে চাইবে, তো রাস্তায় বেরোতে চাইলে সরকার দমন করবে, সেটাই উনি একটা সতর্ক করলেন যে ওরা যদি কোনো কিছু না করতে পারে, এটা যদি তাদের রাজনীতি হয়ে থাকে, রাজনীতির অংশ হয়ে থাকে এবং সরকারের একজন কর্তা ব্যক্তি হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবে উনি তো তার ফোর্সকে এটা বার্তা দিতে পারেন। আপনার কি মনে হয় কিনা যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সময় আমরা দেখেছি সেনা মোতায়েন, বিজিবি মোতায়েন, এরকম করার কারণে দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা তেমন সাড়া দেখিনি ওই সময় প্রতিষ্ঠা বার্ষিকী। এরকম এই কারণে হয়তো আওয়ামী লীগে সাহস করবে কিনা আওয়ামী লীগ নেতাকর্মীরা এরকম মিছিল মিটিং করবার জন্য? আমি মনে করি যে আওয়ামী লীগ নেতা কর্মীরা যত ঘটনাই ঘটুক 15ই আগস্টে অবশ্যই তাদের তৎপরতা তারা দেখাবে। 5 আগস্টে কেন্দ্র করে কিছু করবে কিনা আমি জানি না, বাট 15ই আগস্টকে কেন্দ্র করে যারা যখন ইভেন পতনের পরপর যে 15ই আগস্ট হলো তখনও তো তারা দেখিয়েছে। তো 15ই আগস্ট একটা বড় ধরনের একটা ডেডলাইন আপনি বলতে পারেন, সেটাতে আওয়ামী লীগ অবশ্যই তাদের তৎপরতা দেখাবে যে আপনি সেনাবাহিনী নিয়োগ করেন আর যাই নিয়োগ করেন তারা যে চুপ করে থাকবে তা না, তারা করবে। কিন্তু কতটুকু করতে পারবে সেটা নির্ভর করছে সরকারের উপর। সরকার কতটা অধিকার হরণ করবে, কতটা ব্যক্তি পর্যায়ে নেমে যাবে। যেমন কোন ব্যক্তি রাজা ভাই মনে করলেন যে আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো, আমি মনে করলাম যে জানাবো, তো আমার পর্যায়ে তো উনি এটা করতে পারেন না। যেটা আমরা দেখেছি গত 2 বছর ধরে 15ই আগস্টে ব্যক্তি পর্যায়ে ব্যক্তিরা যখন শ্রদ্ধা নিবেদন করতে গেছে তাদেরকে পিটাচ্ছে, এবং মব ইউনূসের আমলে তো শুধু তাই না, মব লাগিয়ে দিয়েছিল, পুলিশ তো লেগেছে, মব লাগিয়ে দিয়েছিল যারা 32 নম্বরে যাবে, যা ইয়ে করবে। এবারও 32 নম্বরে লোক যাবে, আপনি দেখবেন সে একই ধরনের কাণ্ড ঘটবে। কিন্তু আপনি ব্যক্তিদেরকে ইয়ে করতে পারেন না। এখানে যদি কোনো দলীয় ব্যানার নিয়ে কোনো কর্মসূচি পালন করতে যায় সেটাতে আপনি বাধা দেন, সেটাতে আপনি বাধা দেওয়ার ইয়ে আছে, যেহেতু আপনি এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন বা আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করেছেন, কিন্তু ব্যক্তি পর্যায়ে তো করতে পারবেন না। গতবার যেটা আমরা দেখেছি, পুলিশ ইভেন যে খিচুড়ি রান্না করে সেই খিচুড়ি পর্যন্ত নিয়ে গেছে এবং ওরা নিজেরা খেয়ে ফেলেছে। সে ব্যক্তি পর্যায়ে যদি কারো ইয়েতে মৃত্যু দিবসে যদি কেউ এই ধরনের প্রোগ্রাম করে আর সেগুলোকে তুলে নিয়ে আপনারা খেয়ে পেলেন, এগুলো তো নির্লজ্জতা। এগুলো তো তখন মানবাধিকার নিয়ে প্রশ্ন আসে, রাষ্ট্র কি ঠিকমতো চলছে কিনা, আইন প্রশাসন ঠিকমতো চলছে কিনা। না, সেই একই দৃশ্য আমরা দেখেছি বছরের পর বছর। যারা ক্ষমতায় যাবে তাদের ইচ্ছা অনুযায়ী পুলিশ প্রশাসন চলবে, মানবাধিকারও তাদের ইচ্ছা অনুযায়ী, যেটা তারা মানবাধিকার মনে করে না সেটা তারা করতে পারবে না। সেই সব দৃষ্টিকোণ থেকে 15ই আগস্ট একটা বড় ধরনের
আমরা মনে করি যে এটা গোলযোগ হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা আবার সরকার সম্ভাবনাটা আপনি কিভাবে বলছেন যে আসলে আওয়ামী লীগ কি ততটা সঞ্চয় মানে শক্তি সঞ্চয় করতে পেরেছেন কিনা বিগত 2টা বছর? আওয়ামী লীগ গত যখন মানে ক্ষমতা থেকে চলে গেছে তখন কি সঞ্চয় ছিল, তখন তো ওর পুরোটাই একটা মানে কি বলবো একটা ফিনিশ হয়ে গেছে। তো সেই সময় তারা এটা করে নাই, এরপর গত বছর করে নাই, তো এই বছর করবে না কেন? এবছর তো আরো আরো আমার মনে হচ্ছে এবছর আর বেশি হবে। কিন্তু আপনি যেটা বারবার আমি একই কথা বলছি, সরকার যদি এই সমস্ত কর্মকাণ্ডে আর্মি নামিয়ে দেয় এবং পুলিশকে ওইভাবে প্রিভেন্ট করতে বলে, তাহলে বড় ধরনের সংঘর্ষ হবে বা আওয়ামী লীগ কর্মীরা ওইভাবে এগিয়ে আসবে না, হয়তো ব্যক্তি পর্যায়ে লোকেরা নামবে। যেতে চাই রিজওয়ানুল হকের কাছে। রিজওয়ানুল হক, সম্প্রতি একটি বেশ সমালোচনা হচ্ছিল বিএনপির বিরুদ্ধে, সেটি হচ্ছে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে চাকরিতে মেধার দরকার নাই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। সম্প্রতি তারা 12টি পদে, বিশেষ করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে শুরু করে আর বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তাদের নিজেদের দলের দায়িত্বশীলদেরকে বসানো হয়েছে। সেই ক্ষেত্রে বলছেন, আপনি কি মনে করেন আসলে বিএনপি যে পথে হাঁটছে সেই পথটা কতটা বা মসৃণ? এটা প্রথম ঘটনা নয়। এর আগে ধরেন এই যে বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক, ধরেন যে ঢাকাতেই ধরি, ঢাকাতেও 2জন সিটি কর্পোরেশনের প্রশাসক কিন্তু দলীয় লোক বিএনপি নিয়োগ দিয়েছে এবং ঢাকার বাইরেও দিয়েছে। এবারও যেটা আপনি বললেন জেলা পরিষদের প্রশাসকও দিয়েছেন। হ্যাঁ, জেলা পরিষদ প্রশাসক। তো দেখুন, একটা রাজনৈতিক সরকার আর আমাদের দীর্ঘদিনের যে কালচার, রাজনৈতিক সরকার তো রাজনৈতিক তার দলীয় লোকজন প্রাধান্য পাবে, এটা খুব স্বাভাবিক। আর তবে এই যে 12টা কর্পোরেশনের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো দলের লোকজনকে, এগুলোর অনেকগুলি টেকনিক্যাল অধিদপ্তর বা কর্পোরেশন। সেখানে তারা কতখানি ভালো ভূমিকা রাখতে পারবেন আমি জানি না। তবে আমার ধারণা মনে হচ্ছে এরকম যে আমরা যেরকম পাশ্চাত্যে যেটা দেখি যে সরকারের পরিবর্তন ঘটলে যারা নতুন সরকারে আসেন তারা সমস্ত জায়গায় তাদের নিজেদের লোক বসান। হ্যাঁ। এই প্র্যাকটিস তো ইভেন ধরেন এটা মার্কিন যুক্তরাষ্ট্র তো আছেই। তো বিএনপি সেই পলিসি ফলো করছে কিনা হয়তো করতে পারে, আমার কাছে তাই মনে হয়। তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন, তিনি বিদেশিরা মানে ওই সমস্ত উন্নত দেশ কীভাবে চলে, প্রশাসন কীভাবে চলে সেটা তিনি দেখেছেন, সেখান থেকে কিছু শিখেছেন নিশ্চয়ই। তার সঙ্গে এটা একটা যোগসূত্র থাকতে পারে। তবে এটা আসলে নির্ভর করে যে আপনি দলীয় লোক দিতে পারেন, কিন্তু তারা কতখানি ক্যাপাবল, তারা যদি ক্যাপাবল হন তাহলে আমার মনে হয় না যে এর মধ্যে এতে আমাদের আপত্তি করার কিছু। বাট ব্যাপারটা যে নতুন, ওটা দেখার বিষয় আছে যে এটা ওয়ার্ক করছে কিনা ঠিক মতো। আমরা তো অতীতে সবসময় এই সমস্ত পজিশনে আমলাদেরকে দেখতাম, কখনো কখনো অবসরপ্রাপ্ত আমলাদেরকেও দেখতাম। তো সর্বত্রই আমলাতন্ত্রের সবখানে আমলাতন্ত্রের আসর কেন থাকবে, এটাও তো একটা কথা। পলিটিক্যাল গভর্নমেন্টে পলিটিক্যাল লোকও থাকতে পারে, আমলাতন্ত্রের থাবা থেকে কিছুটা মুক্ত হওয়াও কিন্তু জরুরি। তো সেই দিক থেকে আমি মনে করি যে এটা একটা নতুন বিষয়। আমি দেখতে চাই যে এটা রেজাল্টটা কি হয়। এটা যদি ঠিকমতো ওয়ার্ক করে তাহলে এতে আমি আপত্তি কিছু দেখি না। অতীতে রাজনৈতিক যে দলীয় নিয়োগগুলো হয়েছে সেখানে ইতিহাস কি বলে আসলে? না, এই ধরনের এই যে আমি কর্পোরেশনের কথা বলছি, আপনার জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে তো দলীয় লোকজন আগেও ছিল। এটা তো এই পদগুলো তো আসলে নির্বাচনের মধ্যে দিয়ে আপনার পূরণ করার কথা। তো যখন নির্বাচন হয় না তখন প্রশাসক নিয়োগ করে, সেটাও সেই বিধানও আছে। কিন্তু পার্টিকুলারলি যে 12টা কর্পোরেশনের কথা বললাম সেগুলোতে কিন্তু দলীয় লোকের নিয়োগ এই প্রথম। সেজন্য বলছি যে এটা আমাদের একটু দেখতে হবে যে রেজাল্টটা কি ভালো হলো না খারাপ হলো। যদি ভালো না ওয়ার্ক করে তখন তো নিশ্চয়ই এর সমালোচনা হবে। জানাব আলমগীর, আপনার আমি যদি একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আলোচনায় এসেছে। তিনি 30 জুলাই রাজধানীর সার্কিট হাউস এলাকায় তথ্যভবন মিলনায়তনে একটি আলোচনা সভায় এটি কথা বলেছেন। তিনি আক্ষেপ করে বলেছেন, আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা বলে আমি দেখেছি কিছুই বদলায়নি, অর্থাৎ এই 5 মাসে
যারা ঘুষ খেত তারা একইভাবে ঘুষ খাওয়ার ফোন দিয়ে ফিকির করছে, একইভাবে যারা ভালো একটা কাজকে আটকে দিত তারা আটকে দিচ্ছে, লোকজন ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। তার তিনি আবার আশাবাদ হয়ে একটা কথা বলেছেন, আমি একজন মানুষের মধ্যে পরিবর্তন দেখছি, তিনি হচ্ছেন সেটা তারেক রহমান। তিনি চেষ্টা করছেন, নতুন নতুন নজির স্থাপন করছেন। তাহলে এই 5 মাসে কি এটাকে আত্মস্বীকৃতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, বা সেখানে তিনিও তো পড়েন, মানে আত্মস্বীকৃতি কেন হবে? উনি নিজের কথা তো বলেন নাই, নিজের তো কিছু বলেন উনি তো একজনের কথাই বলছে, শুধু প্রধানমন্ত্রী তারেক। হ্যাঁ, আমি মানে প্রায় ওনার সঙ্গে একমত। আসলে এই 5 মাসে পরিবর্তনটা কোথায় হয়েছে? যেগুলোকে দেখেছি জুলাইতে জিন্দিগিতে কোনোদিন কথা বলে নাই, জুলাই মাসেও কথা বলে নাই, এখন অন্যের ফেসবুক পোস্ট শেয়ার করে করে বিপ্লবী সাজে। হ্যাঁ, নিজের কিছু নাই দেখানোর মতো। জুলাই মাসে কি বলেছিল, জুলাইকে সমর্থন করেছিল কিংবা নিন্দা করেছিল, কোনোটাই না। তার মানে কি, ওরা তখন বোবা ছিল, ওরা এত মেরুদণ্ডহীন ছিল যে তার নিজের মতামত রাখতে পারে নাই। জুলাইকে আমি সমর্থন করি না সেটাও স্পষ্ট করে বলতে পারে নাই, জুলাইকে আমি সমর্থন করি সেটাও বলতে পারে নাই। তারা কি করলো, এই যে আজকে 2 তারিখ, আজকে চারিদিক থেকে উঠলো যে 1 দফার দাবিটা, যে কেউ কেউ এতদিন বলছিল, এতদিন ধরে সবগুলো বলা হয়েছিল যে এটা একটা কোটা আন্দোলন, ছেলেদের কোটা আন্দোলন। এই 2 তারিখে এসে সলিমুল্লাহ খান, আমি তার কথা বলবো, সাহসের সঙ্গে সে বলল যে 1 দফার কথাটা। তার পরবর্তীতে অন্যরাও বলল। 3 তারিখে গিয়ে আমরা কি দেখলাম, আগামীকাল শহীদ মিনারে গেল অনেকেই, আমাদেরকে আহ্বান জানালো যেতে, যে যার মতো করে গিয়েছে, জমায়েত হয়েছে, এবং এর প্রধান উদ্যোক্তা ছিল বামেরা, কিন্তু সম্মিলিতভাবে সবাই সেখানে গিয়েছে। কতিপয় সাংবাদিক নামধারী এখন আবার সাংবাদিকও নাম ধরে, এই যে ও সহ আরো বহু লোক ওইখানে গিয়েছে, যা ছবি তুলেছে, এবং সাংবাদিক, শিল্পী, বিভিন্ন সেক্টরের বলবেন আমি এগুলা ছবি তুলছে ওইখানে গিয়ে, ছবি তুলে এখন বিপ্লবী হয়ে গেছে, ওই ছবিটা বিক্রি করে। এদের কিন্তু 17 বছরে শেখ হাসিনার দালালি ছিল, শেখ হাসিনার চামচাদেরকে বিশেষ বিশেষ সাপ্লাই ছিল। ওদের একজনের কথা আমি বলবো, যে তার রিসোর্ট ছিল, এই রিসোর্টে বিনোদন করত, শেখ হাসিনার আমলে বিজ্ঞাপন ব্যবসা করেছে। হ্যাঁ, ইভেন শেখ হাসিনা চলে যাওয়ার পর আলী রিয়াজ এবং এটার নাম কি বলেন, নূরদের বিজনেস কিভাবে দখল করা যায় সেই চিন্তা করেছিল। সারা বছর কিছুই করে না, এখন বিপ্লবী সেজে গেছে। এরকম প্রতিটা এইখানে দেখবেন। আরেকটা জিনিস দেখেন, এরা 16ই ডিসেম্বর আসলে কোনোদিন কিছু বলতে আমি দেখি নাই, কিন্তু এই যে 5 আগস্টকে কেন্দ্র করে এখন বিরাট বিরাট বুদ্ধিজীবী হয়ে করছে, সেমিনার করছে। সেই একই ঘটনা, ওদের সিংহভাগই ইয়েতে জুলাইতে কিছু করে নাই, এর শেখ হাসিনা আমলেও কিছু করে নাই, কিন্তু এখন বিরাট বিপ্লবী তাত্ত্বিক বিপ্লব করতেছে। একদল, এই যে শেখ হাসিনার আমলে এরকম ছিল, 16ই ডিসেম্বর বা স্বাধীনতা দিবস কিছু থাকলে গদবাদা কতগুলো লোক বকবক করতো, এখন এরা আবার একই স্টাইলে শুরু করেছে এবং 16ই ডিসেম্বর ভুলে গেছে। তার মানে হচ্ছে কি, একটা পর্ব যায়, এক দালালরা যায়, আরেক দালালরা আসে ক্ষমতা চাটাচাটি করে। এই 5 আগস্টকে নিয়ে এরা এখন যেগুলো করতেছে, এগুলার যে আরোপিত অনেকগুলো, আমি জানি না রাজা আমার সাথে একমত হবেন কিনা, অনেকটা দেখা যায় যে অনেকগুলো ইভেন্ট মানে আরোপিত, সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নাই। সাধারণ মানুষ এটা নিয়ে কোনো মাথায় ঘামানো, কোনো বদারই করে না। সাধারণ মানুষ চিন্তা করতেছে যে আমাদের তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আমাদের দ্রব্যমূল্য বাড়তেছে, আমাদের ঘুষ কমে নাই, এবং এই যে মির্জা ফখরুল সাহেব যে কথাগুলো বলেছেন, এই যে একই ঘটনা, শুধু ভুয়া বিপ্লবীরা বেড়ে গেছে, আর একটা লোকের মধ্যে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে তারেক জিয়া। আমিও তাই মনে করি, এবং 5 আগস্টের যেদিন, সেদিনই আমি লিখেছি যে এই যে যখন উনি একটা স্পিচ দিলেন যে এর উপরে 5 আগস্টের পরবর্তী যে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে ইউনূস বড় বাটপার, সে ক্ষমতা নিয়েছে, কিন্তু আপনি দেখেন যে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে নাই, কোনো কথা বলে নাই যে যারা এই আন্দোলন করছে, যারা অ্যাট্রোসিটি করছে, যারা অমুকের মারছে, তমুকের ধরছে, এগুলো বন্ধ করো। আজকে বক্তৃতাটা দেখেন আপনি, ভেরি রিসেন্টলি যদি দেখে থাকেন, এই যে নরেন্দ্র মোদীর বক্তৃতাটা,
যে ইয়াংদের উদ্দেশ্যে একটা আন্দোলন হলো, আন্দোলন শেষ, ইয়াংদের উদ্দেশ্যে কি বক্তৃতা দিয়েছে এবং তার সবাই স্যাটিসফাইড এটাতে। আর আমাদের সময়ে সেই বক্তৃতাটা কে দিতে পারতো? শেখ হাসিনা তো দিতে পারতো না, উনি তো পলাতক, বা উনি পালিয়ে গেছেন, কিংবা ওনাকে সামরিক বাহিনীর লোকজন ভারতে দিয়ে এসছে, ওনার সরকারের পতন হয়েছে, ওনার তো আর বক্তৃতা দেওয়ার কথা না, বাবারা এখন আমার ক্ষমতা চলে গেছে, তোমরা এখন ঘরে ফিরে যাও। ওনার তো ওই মেন্টালিটিতে নাই তখন। তাহলে এই বক্তৃতা কে দিতে পারতো? দুইজন ব্যক্তি, এক তারেক রহমান, আরেকজন ইউনূস ক্ষমতায় বসে সেটা দেয় নাই। তার ফলে কি হলো? আমাদের এই ইয়াং জেনারেশন গালাগালিকে একটা সংস্কৃতি হিসাবে নিল। আজকে এনসিপি সহ অনেক রাজনৈতিক দল বা জামাতের অন্যান্য বি টিম, সি টিম যেগুলো গালাগালি করে এবং অমুককে তমুককে ধরে হুমকি দেয়, এই সংস্কৃতিটা রয়ে গেল। অথচ এটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের একজন ব্যক্তি হিসাবে ইউনূস এটা একেবারে শেষ করে দিতে পারতেন, যে প্রতিহিংসার রাজনীতিটা আমরা এখন থেকে শেষ করলাম। সেই প্রতিহিংসার রাজনীতি শেষ হয় নাই বলে আপনি দেখেন আজকে একদল আরেক দলকে গিরাচ্ছে, যারা মব করেছিল তাদেরকে আবার এখন মব করতেছে, তা এরা আবার আরেক দল যখন ক্ষমতা আসবে তখন মব করবে, আওয়ামী লীগ যখন আবার ক্ষমতা আসবে তারা এই মবের প্রতিশোধ নেবে। এই চক্রটা রয়ে গেছে, ইউনূস সেটা করে না। এবং তারেক রহমানের সম্পর্কে আমি যেটা বলছিলাম, 5 আগস্টের পর উনার বক্তৃতা ছিল স্টেটসম্যান সুলভ, যে আমরা এখন স্থিতিশীলতা কিভাবে রক্ষা করতে হয় আমরা সেটা করবো, কিন্তু তখন ক্ষমতা নাই। এবং 5 আগস্টের আগে ওনার যে বক্তৃতা ছিল, 5 আগস্টের পরের বক্তৃতাগুলো কমপ্লিট চেঞ্জ। আমাকে অনেকে বলে আপনি তারেক রহমানের এখন দালালি করছেন, আপনি তার বিরুদ্ধে কিছু বলেন না। আমি একটা লোক কমপ্লিট চেঞ্জ। আমি তার আগে যে বক্তৃতা দিয়েছি আমি তার সমালোচনা করছি, কঠোর সমালোচনা করেছি। আর উনি যদি ভালোই থাকেন তা আমি কেন তার বিরোধিতা করবো? আমার সাথে তার শত্রুতা কিসে? আমি কি ক্ষমতার ভাগাভাগিতে কোথাও আছি? সো আমরা কি দেখবো? আমরা সাংবাদিক হিসাবে আমার তো রাস্তায় নামার কথা না, 5 আগস্টের আগেও নামার কথা না, পরেও আমার কথা না। আমি সাংবাদিক হিসেবে আমার যেটুকু দায়িত্ব সেটা হচ্ছে কাউকে ক্ষমতা থেকে নামানা, কিন্তু ক্ষমতায় তাকে রাখাও না। আমরা রাজনৈতিক দলগুলো যে ভালো কাজ করলে সেটা প্রশংসা করা, অকাম করলে তার বিরোধিতা করা। সো তারেক রহমান যদি করেছে এবং বর্তমানেও করব, তারেক রহমান যে কথাটা মির্জা ফখরুল বললেন যে উনারই একমাত্র পরিবর্তন হয়েছে, এবং এটার সাথে আমি 100 ভাগ একমত। আর কোনো কিছুতে, আর কোনো সেক্টরে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। ওনার সাথে অন্যান্য মন্ত্রীরা মাছ করতে পারছেন না কেন? কেন পারছেন না সেটা উনি জানেন, উনার টিম উনি দেখবেন। এবং মির্জা ফখরুল সাহেব যে এটা বললেন তারও তো উপলব্ধি হওয়ার কথা যে এইটাতে আমি পারছি না, তাহলে আমারও ব্যর্থতা, এই ব্যর্থতা আমি স্বীকার করি, এই ব্যর্থতা স্বীকার করে আমি পদত্যাগ করি। সেটা করবেন না, বক্তৃতা টিকে দিবেন। রিজওয়ানুল হক, আপনি এই বিষয়ে কিছু বলতে চান কিনা, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেকে আত্মস্বীকৃতি দিয়েছেন এবং বলেছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া তিনি কাউকে দেখছেন না, তাহলে অন্যান্য মন্ত্রীরা যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলোর মধ্যে তিনি অন্যান্য মন্ত্রীদের সম্পর্কে বলেছেন বলে আমার মনে হয় না। ওনার মূল ইঙ্গিতটা ছিল যে আমলাতন্ত্রের কোনো পরিবর্তন উনি দেখছেন না। যারা ঘুষ খাইতো, মানে আমলারা বা সরকারি অফিস আদালতে যে ধরনের ঘুষ কালচার দীর্ঘদিন ধরে চলছে, এত বড় একটা ঘটনা ঘটে গেল 5ই আগস্ট, গণ অভ্যুত্থানে একটা সরকারের উৎখাত হয়ে গেল এবং তরুণদের গণ অভ্যুত্থান সফল হইল, এবং তারপরে সংস্কারের অনেক বড় দাবি উঠেছে, কিন্তু কোনো কিছুতেই ওই জায়গাটায় কোনো পরিবর্তন হয় নাই। প্রশাসন যেরকম ছিল ওইরকমই আছে। ঘুষ যারা খাইতো তারা এখনো খাওয়ার ফন্দি বিক্রি করছে, উনি বলেছেন। দুর্নীতি এখনো রয়ে গেছে, দুর্নীতি মুক্ত হয়নি বাংলাদেশ। দুর্নীতি মুক্ত হয়নি, বরং এখন আরো রেট হতো আরো বেশি আর কি, কারণ রিস্ক ঘুষ খাওয়া। আর একটা কথা বলেছেন যেটা, সেটা তো আনিস বললোই, যারা ওই সময় কোনো ভূমিকা ছিল না এখন তারা এই সুযোগে এখন জুলাইয়ের বড় বড় যোদ্ধা হয়ে দাঁড়িয়েছে। এটা তো ঠিকই বলেছেন। আমি একটা প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে গতকাল যারা যদি বলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফি আলম মাহমুদ সহ আরো কয়েকজন বিচারক এবং সাথে চিফ প্রসিকিউটর আমির ইসলাম আয়নাঘর পরিদর্শন করেছেন, যেটা ঢাকা উত্তর বিমানবন্দর এলাকায় র্যাব 1 ব্যাটালিয়নের কম্পাউন্ডের ভেতরে অস্ত্রাগার সংলগ্ন একটি পুরনো দোতলা ভবন রয়েছে। সেখানে তিনি বলছেন, চিফ প্রসিকিউটর আমির ইসলাম বলেছেন, এমন ছোট অর্থাৎ 2 ফুট বা 4 ফুট ঘরে শোয়া কিংবা সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ ছিল না। গুমের শিকার এসব ব্যক্তিদের উপর কেমন নির্যাতন চালানো হয়েছে বলে তিনি ধারণা করতে পারেন না। আপনি কি ধারণা করতে পারেন আসলে কেমন নির্যাতন হয়েছে এবং নির্যাতিত হয়েছে তারা এত ছোট্ট একটি ঘরে? না, সেটা তো আমি বলতে পারবো না, বাট আয়নাঘর যেরকমই হোক, আয়নাঘর নিশ্চয় কোনো ভালো জায়গা না, কোনো সুখের জায়গা না, আনন্দ করার জায়গা না। এই ধরনের ঘটনা আপনি ধরেন, আয়নাঘর তো বাদই দেন, এর আগেও যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা ছিল আগে,
সেখানে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হইতো, আপনি যদি 1/11-এর সময়কার বহু কাহিনী আমরা জানি, কিভাবে ইভেন বড় বড় পলিটিশিয়ানদেরকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে, তাদেরকে দিয়ে নানান কিছু স্বীকার করিয়ে নেওয়া হয়েছে, সেগুলোর ভিডিও করে সেগুলি আবার মিডিয়াকে দেওয়া হইতো এগুলি প্রকাশ করার জন্য। সেই ভিডিওতে তাদেরকে যে ধরনের চেহারায় দেখা যাইতো, মানে কি নির্যাতন কি পরিমাণে কীভাবে হইতো সেটা তো স্পষ্টই ছিল, তাদের দেখলে বোঝা যাইত। এটা তো বহুদিন ধরে চলে আসতেছে, এবং এই আমলেও আওয়ামী লীগের আমলেও যে ধরনের, পরবর্তীকালে তো এটা আইন এখন নামই হয়ে গেল। সেখানে তো অবশ্যই যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ভালো থাকার কোনো কথা না। এবং যে ছবিগুলি আমরা দেখলাম সেটা তো যদি সেখানে যাদেরকে রাখা হইতো তাদের অবশ্যই অমানবিক। এবং এখানে মোটেও যে ছবি দেখলাম, একটা ছোট্ট একটা জায়গা, সেখানে আবার এক পাশে একটা টয়লেট, সেখানে বাতাস চলাচলের খুব বেশি ভালো ব্যবস্থা নাই। তো এই ধরনের জায়গা তো খুব ভালো হওয়ার কথাও না, তাই না? তো এটা নিয়ে আমরা কেন আশা করছি খুব ভালো কিছু হবে? ইভেন জেলখানাতেও মানুষ যেভাবে সরকারিভাবে প্রতিষ্ঠিত জেলখানাতেও যেভাবে অমানবিকভাবে মানুষজনকে থাকতে হয়, যেখানে ফাইল করে রাখা হয়, হ্যাঁ রাইট, যেখানে জায়গা থাকার কথা 400 লোকের, সেখানে 4000 লোক থাকে। তো খুব স্বাভাবিকভাবে আয়নাঘর, সেখানে আরো খারাপ অবস্থা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেখানে আপনি মনে করেন কিনা নাগরিক হিসেবে বা কারাবন্দী হিসেবে তারও তো একটা মানবিক অধিকার আছে? অফকোর্স কারাবন্দী বাদ দেন, এই যে এইভাবে যে ধরে নিয়ে যাওয়া বা গুম করে ফেলা, এটা তো অবশ্যই নাগরিক অধিকারের উপর চরম আঘাত এবং মানবাধিকার পরিপন্থী কাজ। এগুলি মানে এনাফ। এটা নিয়ে আমার মনে হয় যে এখন এটা শেষ হওয়ার দরকার। এটা নিয়ে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি, অনেকের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে হলেও আমরা এটা অবসান চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু না ঘটে। জনাব আনিস ভাই, আপনাকে যে একটা প্রশ্ন করতে, চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেছেন আয়নাঘরের অনেক আলামত নষ্ট করা হয়েছে, নতুন করে স্থাপনা করা হয়েছে, যারা এইসব আলামত নষ্টের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আপনার কি মনে হয় এই যে আলামত নষ্ট করার পেছনে আসলে কারা? যারা কি এই আয়নাঘরগুলো করেছিল তারা, বা অন্য কেউ? এটা অবশ্যই উনি ব্যাখ্যা দিতে পারবেন, ওনার কাছে যদি তথ্য থাকে। আমার তো বাইরে থেকে বলতে পারবো না, কারণ সরকারি যন্ত্রের মধ্যে তো আমরা নাই। কিংবা যারা ইনভেস্টিগেট করেছে তারা এটা ভালো বলতে পারবে। যদি করে থাকে তাহলে তো অবশ্যই তারা শাস্তি পাওয়ার যোগ্য। আর যদি বলা হয় যে এটা আমাদের সরকার করেছে, সরকার যন্ত্র তো এখানে জড়িত ছিল, এটা তো অস্বীকার করার জো নাই। এবং এই আয়নাঘর কার্যক্রম তো 1/11 থেকে শুরু হয়েছে, এটা যে শেখ হাসিনার আমলে হয়েছে তা না, এটা আগে থেকে শুরু হয়েছে। সো ওই কার্যক্রমের অংশ হিসাবে যদি তারা তাদের সরকারি দায়িত্ব পালন করে থাকে, সেটা তারা ব্যাখ্যা দেবে। আপনার কি মনে হয় এই যে গুম কাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার কার্যকর করা যাবে, বা কি মনে হয়, যদি এখনো 17 জনের মধ্যে 10 জন এখনো আটক আছেন? শুনেন, এগুলো সবগুলো নির্ভর করে সরকারের উপর, সরকারের সদিচ্ছার উপর। সরকার সদিচ্ছা প্রকাশ করেছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, হয় নাই, ফাঁসি হয়েছে। আবার আরেকটা সরকার আসলো, সদিচ্ছা প্রকাশ করেছে, এদেরকে সব মাফ করে দেব, মাফ করে দিয়েছে। এই জঙ্গিদেরকে মাফ করে দেব, মাফ করে দিয়েছে, জঙ্গিরা সব বের হয়ে গেছে। এখন সরকার সদিচ্ছা প্রকাশ করেছে, বেনজির ভালো লোক ছিল, বেনজিরের কোনো বিচার হয় নাই। আর বেনজির যখন চলে গেল, বেনজির হচ্ছে বিরাট দুর্নীতিবাজ, বেনজির অমুক তমুক, যদিও মামলাটা অবশ্য শেখ হাসিনার আমলে হয়েছিল। এখন যেটা হয়েছে এই যে কি বলে, হেফাজতের ইয়েতে বেনজির বড় ধরনের কর্মকাণ্ড করেছে, সেই প্রধান ব্যক্তি। সো এবং হুমায়ুন আজাদ একটা খুব সুন্দর কথা বলেছিল, যে প্রয়াত আমাদের কবি, তার কথাটা হচ্ছে, দেখো এমন একটা দিন আসবে, সেদিন এই স্বাধীনতায় যুদ্ধ করার জন্য, পাকিস্তান ভাগার জন্য মুক্তিযোদ্ধাদেরই বিচার হবে, ফাঁসিতে লড়বে। সে এটাই হচ্ছে ডেডলাইন। বাংলাদেশের রাজনীতি পরিচালিত হয় ওই ডেডলাইনে। আপনি 71-এর পক্ষে না বিপক্ষে? আপনি 71-এর পক্ষে থাকলে এক ধরনের জিনিস এক আমলে পাবেন, 71-এর বিরুদ্ধে থাকলে আরেক আমলে একটা পাবেন। যেগুলোকে আপনি জঙ্গি বলছেন, অমুক বলছেন, তমুক বলছেন, সেই জঙ্গিগুলো আবার দেখা গেল যে সরকার পরিবর্তন পরে সাধু পুরুষ হয়ে গেছে, বীরত্ব দেখিয়েছিল, তাদেরকে মারা হয়েছে কেন, এই ন্যারেটিভ আপনি এখন আসতেছে। এবং তাদেরকে মরণোত্তর পুরস্কার দিচ্ছে, মরণোত্তর দিচ্ছে, ডেজিগনেশন দিচ্ছে। এই যে জিনিসটা, এটা তো সব কিছু নির্ভর করছে সরকারের উপর। সরকার কি করবে? তো আমি এই ক্ষেত্রেও মনে করি যে
সরকারের সদিচ্ছার উপর। সরকার ইচ্ছা করলে আমাদের বিরুদ্ধে একটা নতুন একটা মামলা জুলাই দিতে পারে যে কোনো সময়, যে এটাতে জড়িত ছিল, 5 আগস্টের আগে এটা দিয়েছে। আমাদের কাছে বেশি সময় নেই, যদিও ছোট্ট একটি প্রশ্ন নিয়ে রিজওয়ানুল হকের কাছে যেতে। রিজওয়ানুল হক, আমরা শুনেছি যে দুবাই গ্রেপ্তারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তিনি ছাড়াও পেয়েছেন, যদিও একসময় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শুনেছিলাম যে যে কোনোভাবে তাকে ফিরিয়ে আনা হবে এবং দ্রুত ফিরিয়ে আনা হবে, এরকম বলা হয়েছে। আজকেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবার আজকেও বলেছেন যে দুবাই সাবেক আইজি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে ছাড়া পাওয়া দেশটির আইনি প্রক্রিয়ার অংশ, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আপনি কি দেখছেন? একটু আগে আনিস বলছিল না যে সরকারের অনেক কিছু সরকারের সদিচ্ছার উপর নির্ভর, সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। তো আমার মনে হয় যে বেনজির আহমেদের ব্যাপারটা দুবাই ওইখানকার সরকারের উপর অনেকখানি নির্ভর করে, তারা কি তাকে হ্যান্ড ওভার করবে কি করবে না। মানে যেভাবে তাকে বাংলাদেশ সে অ্যারেস্ট হওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত চাওয়া হচ্ছে, তাই তো? কিন্তু এই অবস্থায় তাকে জামিন দেওয়া, এটা তো আমার মনে হয় যে ওখানকার সরকার তার প্রতি একটু সফট আচরণই করলো। তো অবশ্যই বাংলাদেশ তো পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা এই বিষয়টি নিয়ে ওইখানকার সরকারের সঙ্গে কথা বলবো। না, এটা ল ফার্ম নিয়োগ করছে অলরেডি সরকার, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, রায় কি দিয়েছে, এখন কোন ভিত্তিতে তাকে ছাড়লো সে সার্টিফিকেট দেওয়ার জন্য। সরকার তো অবশ্যই চিন্তা করবে, তাকে শর্ত সাপেক্ষে সরকার তরফ থেকে কোনো ছাড় নাই। সরকার অবশ্যই চেষ্টা করবে ফেরত আনা, কিন্তু আনতে পারবে কিনা সেটা ওইখানকার সরকারের উপর অনেক বিশেষ করে মিডল ইস্টের সরকারগুলোর মতি গতি অন্যরকম, এটা অন্য গণতান্ত্রিক সরকারের মতো না।